হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সকলেই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য আজকে একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি পলিটি থেকে। আজকে যে আলোচনার বিষয় হলো ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এই টপিকটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা জানো, আমরা আশা রাখতে পারি 2024-এ টেট এক্সাম হবে। সেইটা টার্গেট রেখে আমরা আমাদের দ্য সাকসেস মাস্টার চ্যানেলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো বিভিন্ন সাবজেক্ট থেকে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা স্কিপ না করে আজকে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং এক্সামেও ভালোভাবে আনসার করতে পারবে। ওকে, তো দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্ট্যান্ট ক্লাস। তো আজকের টপিক হলো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। আমাদের যে ভারতীয় সংবিধানটা রয়েছে সেটা বিশাল, তো এটা দীর্ঘতম। আমাদের এই ভারতীয় সংবিধানটা হলো দীর্ঘতম লিখিত সংবিধান। এটা হলো একটা দীর্ঘতম লিখিত সংবিধান। এটা একক সংবিধান। যে ভারতের সংবিধানটা কি, এটা হলো একক সংবিধান। ভৌগোলিক ও ঐতিহাসিক ক্ষেত্রে দীর্ঘতম, যে ভৌগোলিক ঐতিহাসিক এইসব ক্ষেত্রেও এটা দীর্ঘতম রয়েছে। এই ভারতীয় সংবিধানের মধ্যে 22টি অংশ রয়েছে, 395টি ধারা রয়েছে এবং 12টি তফসিলও রয়েছে। আমাদের যে ভারতীয় সংবিধানটা এটা হলো একটা একক সংবিধান, সবার জন্য সেম। এখন এটা রাজ্যে হোক, যে কোনো রাজ্যে হোক ভারতের, তো সবার জন্য সেম, সবার জন্য একটাই সংবিধান রয়েছে। আর এই যে সংবিধানটা সেটা হলো দীর্ঘতম সংবিধান, দীর্ঘতম লিখিত সংবিধান, যেটার মধ্যে ভৌগোলিক ও ঐতিহাসিক ক্ষেত্র এটা অনেকটাই দীর্ঘতম। আর ভারতীয় সংবিধানের মধ্যে অংশ রয়েছে, অর্থাৎ পার্ট রয়েছে কয়টা? 22টি পার্ট রয়েছে, 22টি পার্ট বা অংশ রয়েছে। যেটা রিলেটেড আমি ক্লাস দিয়েছি যে 22টা কী কী অংশ রয়েছে, 22টা অংশের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটার অলরেডি আমি ক্লাস আপলোড করেছি, তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলেরই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে 395টি ধারা। এই যে 395টি ধারা রয়েছে, অর্থাৎ আর্টিকেলস রয়েছে। আমরা সবাই কি মানুষ, আমাদের পক্ষে তো আমরা তো কম্পিউটার না যে 395টি ধারা এতগুলো আমরা মনে রাখবো। এতগুলো মনে রাখা অনেকটাই প্রবলেম হয়েছে, ঠিক আছে, পসিবল না। তো তার জন্য আমরা কি করব, যে ধারাগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট যে ধারাগুলি রয়েছে সেগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে ক্লাস নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই ক্লাসটাও নিয়ে আসবো। সেটা পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। এবং তারপর রয়েছে 12টি তফসিল। এই যে 12টি তফসিল রয়েছে তার মধ্যে কী কী বিষয় রয়েছে সেটার আগে প্রিভিয়াসলি আমি ক্লাস নিয়ে এসেছি। তো ওই যে 22টি অংশ এবং 12টি যে তফসিল রয়েছে এগুলি আমি ডিটেলস আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, সেই ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারো। আর ধারা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো, সেটার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আর আমাদের নোটসের মধ্যে তো সবগুলি আছেই, তো যারা নোটস নিচ্ছ সেখানে কিন্তু তোমরা এগুলি পেয়ে যাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় মিশ্রণ। এই যে আমাদের ভারতীয় সংবিধানটা সেটা কি, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় মিশ্রণ। তো সুপরিবর্তন আর দুষ্পরিবর্তন এটা মানে কি? এটা মানে হলো আমাদের যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অনেকগুলি বিষয় এটার মধ্যে রয়েছে, লিখিতভাবে রয়েছে। সেগুলি পরিবর্তন করা এত সহজ নয়, বা খুব তাড়াতাড়ি এগুলিকে পরিবর্তন করা যায় না, আবার খুব দেরিতেও এগুলি পরিবর্তন করা যায় না। মানে তাড়াতাড়ি বা করে যে একটা মিশ্রণ রয়েছে তার মিশ্রণে এগুলিকে পরিবর্তন করতে লাগে। যেরকম 2/3 সংখ্যাগরিষ্ঠতা ও বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংশোধনযোগ্য, বা সংবিধানে কোনো একটা পার্ট সংশোধন করবেন, সেটা সংশোধন করতে গেলে অ্যাটলিস্ট 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের অনুমতি লাগবে। একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি। ধরো একটা কিছুর মধ্যে রয়েছে টোটাল 9 জন মানুষ রয়েছে, 9 জন থেকে একটা কোনো একটা কিছু চেঞ্জ করবে বা কোনো একটা কিছু অ্যাড করবে বা কোনো একটা কিছু বাদ দেবে। 9 জন থেকে অ্যাটলিস্ট 6 জনের অনুমতি প্রয়োজন। 6 জনের অনুমতি ছাড়া এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না, সংশোধন করা যাবে না। ঠিক সেমভাবে ভারতীয় সংবিধানের মধ্যে কোনো কিছু পরিবর্তন করতে গেলে, সংশোধন করতে গেলে এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ও বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন করা যায়। ওকে, নেক্সট রয়েছে একাধিক উৎস থেকে গৃহীত। মিন্স আমাদের যে ভারতীয় সংবিধানটা রয়েছে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন বিষয় লিখিতভাবে রয়েছে। এগুলি কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশগুলো রয়েছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে এগুলি গৃহীত করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধান থেকে। যেরকম গঠনগত অংশ, এই যে গঠনগত অংশটা নেওয়া হয়েছে ভারত সরকার আইন 1935 সালের প্রধান উৎস হিসাবে। দর্শন বিষয়ক অংশ, এই যে দর্শন বিষয়ক অংশগুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে আমেরিকা ও আইরিশ সংবিধান থেকে, অর্থাৎ আমেরিকা ও যে আয়ারল্যান্ড, এই যে আমেরিকা ও আইরিশ সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে দর্শন বিষয়ক অংশটা আমাদের ভারতীয় সংবিধান।
রাজনৈতিক অংশ নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে, এবং অন্যান্য যে অংশগুলো রয়েছে এগুলি নেওয়া হয়েছে যেরকম কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, জাপান ইত্যাদি, এরকম ইত্যাদি জায়গা থেকে, এরকম বিভিন্ন ধরনের জায়গা থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে কি আমাদের ভারতীয় সংবিধানে। এই যে একাধিক উৎসগুলি রয়েছে, এই উৎসগুলি নিয়েও কিন্তু আমি আলোচনা করিয়েছি, সেপারেটভাবে একটা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারই পেয়ে যাবে। ওকে, তাছাড়া আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসের মধ্যে প্রতিটা জিনিস কিন্তু ডিসকাস করা রয়েছে, প্রতিটা টপিকের প্রতিটা সাবজেক্টেরই বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, এবং আমাদের এখানে অফলাইন ক্লাসও করানো হয়। তো তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাসের ব্যাপারে বিস্তারিত জানতে চাও বা নোটসের ব্যাপারেও বিস্তারিত জানতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা নোটসটা দেখে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে তবেই তোমরা নোটস নিতে পারো, আর চাইলে অফলাইন ক্লাসও করতে পারো। এনিওয়ে, নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো আধা যুক্তরাষ্ট্রীয়। আধা যুক্তরাষ্ট্রীয় কি? যুক্তরাষ্ট্রীয় আর একক কেন্দ্রিক এই দুইটা মিশ্রণ, এই দুইটা মিক্স হয়ে যেটা হয়েছে সেটাকে বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয়। এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা দেখে নিই। যেরকম যুক্তরাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য রয়েছে দ্বৈত রাষ্ট্র। যেরকম আমাদের রাজ্যের জন্য সরকার রয়েছে, কেন্দ্রের জন্য সরকার রয়েছে, ওইটা হলো কি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য, কি দ্বৈত সরকার। ক্ষমতার বন্টন। লিখিত সংবিধান, যে লিখিত সংবিধান রয়েছে যুক্তরাষ্ট্রে আরেকটা ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যেটা হলো লিখিত সংবিধান। স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে, যে রাজ্যের কাছে যে স্বাধীনভাবে বিচার করবে, কেন্দ্রে তারা স্বাধীনভাবে বিচার করবে, সেই বিচার ব্যবস্থাটাও রয়েছে। তো এগুলি গেল যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো। এখন আমরা দেখে নেব একক কেন্দ্রিক বৈশিষ্ট্য। একক কেন্দ্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ক্ষমতাশালী কেন্দ্রের উপস্থিতি। এই যে ক্ষমতাশালী, এই যে রাজ্য বা এখন কেন্দ্র রয়েছে, রাজ্য ও কেন্দ্রের মধ্যে কার ক্ষমতা বেশি থাকবে? অবভিয়াসলি কেন্দ্রের ক্ষমতাটা বেশি থাকবে, কেন্দ্রের সরকারের ক্ষমতাটাও বেশি থাকবে। কারণ আমাদের যে ভারতবর্ষটা, এটা কি এক নাগরিকত্ব, একটি মাত্র সংবিধান রয়েছে, এক নাগরিকত্ব রয়েছে, এটা হলো একক কেন্দ্রিক। তার জন্য কি ক্ষমতাশালী কেন্দ্রের উপস্থিতি। ওকে, নেক্সট রয়েছে একটি মাত্র সংবিধান। আমাদের ভারতবর্ষে সংবিধান কয়টা রয়েছে? একটা রয়েছে, একটি মাত্র সংবিধান। এখন এটা এই যে ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যের মধ্যে থাকুক না কেন, যে কোনো জায়গায় থাকুক না কেন, সবার জন্য একটিমাত্র সংবিধান, সেম রুলস রয়েছে, সেম অধিকার রয়েছে, সবার জন্য যে রুলস বা যে অধিকারগুলো রয়েছে সবার জন্য সমান। আর কারণ একটা মাত্র সংবিধান রয়েছে সকলের জন্য। এক নাগরিকত্ব, আরেকটা বৈশিষ্ট্য কি এক নাগরিকত্ব। যেরকম আমেরিকার মধ্যে রয়েছে কি দ্বিনাগরিকত্ব, রাজ্যের জন্য একটা এবং কেন্দ্রের জন্য একটা, কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে এক নাগরিকত্ব রয়েছে রাজ্যের জন্য, এবং যে কোনো রাজ্যের মধ্যে থাকুক না কেন সবার জন্য সেম, মানে একটাই রয়েছে, এক নাগরিকত্ব রয়েছে। কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ ইত্যাদি, যে কেন্দ্র দ্বারা রাজ্যপাল নিয়োগ করা হয়, যে বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল থাকে সেটা কে নিয়োগ করে থাকেন? সেটা কেন্দ্র নিয়োগ করে থাকেন, কেন্দ্র থেকে সেটা নিয়োগ করা হয় বিভিন্ন রাজ্যের রাজ্যপাল। তো এগুলি হলো একক কেন্দ্রিকের বৈশিষ্ট্যগুলি। তো এটাই হলো আধা যুক্তরাষ্ট্র। আশা করি আধা যুক্তরাষ্ট্রটার কনসেপ্টটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো, যে যুক্তরাষ্ট্রীয় আর একক কেন্দ্রিক যে মিশ্রণটা সেটাই হলো আধা যুক্তরাষ্ট্রীয়, এবং এগুলি সেপারেটভাবে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিও আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো সংসদীয় সরকার। ভারতীয় সংবিধানের মধ্যে যে সংসদীয় সরকার রয়েছে, এই সংসদীয় সরকার যে গঠনের যে কনসেপ্টটা রয়েছে সেটা কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে, আর সেটার উৎসটা হলো, সেটা উৎস ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা। ব্রিটিশ সংসদীয় যে ব্যবস্থাটা রয়েছে সেখান থেকে এটা কনসেপ্টটা নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে, দ্যাট ইজ সংসদীয় সরকার। সংসদীয় সরকারের যে অপর নাম হলো ওয়েস্টমিনিস্টার মডেল, দায়িত্বপূর্ণ সরকার, ক্যাবিনেট সরকার। এগুলি হলো সংসদীয় সরকারের অন্যান্য নামগুলি। নির্বাচিত প্রধানের উপস্থিতি উত্তরাধিকারী ভিত্তিক নয়। এই যে ভারতীয় সংশোধনের যে সংসদীয় সরকার রয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে হয়, আর এটা কোনো উত্তরাধিকারী ভিত্তিক নয়। যেরকম আগে কী ছিল, রাজা ছেলে রাজা হবে, এখন কিন্তু এরকম নয় যে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে বা মন্ত্রীর মেয়ে মন্ত্রী হবে, এরকম না, উত্তরাধিকারী ভিত্তিক নয়। এটা নির্বাচনের মাধ্যমে হয়, যে কে সরকার গঠন করবে বা কে ওই দলের মধ্যে থাকবে, মানে নির্বাচনের মাধ্যমে হয়, এটা কোনো উত্তরাধিকারী ভিত্তিক নয়। আর এই যে সিস্টেমটা হলো ব্রিটেনের নেই, ব্রিটেনের মধ্যেও এই সিস্টেমটা রয়েছে, ঠিক ব্রিটেনের মতনই আমাদের ভারতবর্ষেও এই সিস্টেমটা রয়েছে, যেটা সংসদীয় সরকার যে গঠন করা হয় সেটা নির্বাচনের মাধ্যমে হয়, এটা কোনো উত্তরাধিকারী ভিত্তিক নয়।
প্রধানমন্ত্রী প্রাধান্য, প্রধানমন্ত্রী সরকার, যে প্রধানমন্ত্রী সরকার রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর প্রাধান্য থাকে। আন্তঃসম্পর্কযুক্ত কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা, এই যে আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থা রয়েছে সেটা হলো স্বাধীন বিচার ব্যবস্থা, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু আবার এদের স্বাধীন বিচার ব্যবস্থাও রয়েছে। যেরকম দেশের সর্বোচ্চ হলো সুপ্রিম কোর্ট, রাজ্যের সর্বোচ্চ হাইকোর্ট, অধস্তন কোর্ট হলো জেলা আদালত ও অন্যান্য আদালত। এই যে অধস্তন কোর্টগুলিতে কি থাকে, জেলা আদালত, অন্যান্য আদালত, তারপর রয়েছে রাজ্যের সর্বোচ্চ রয়েছে হাইকোর্ট, রাজ্যের পরে রয়েছে দেশের সর্বোচ্চ রয়েছে সুপ্রিম কোর্ট। এই সবগুলি স্বাধীনভাবে তারা বিচার দিতে পারে, তাদের বিচার ব্যবস্থা রয়েছে, কিন্তু তারা একটার সঙ্গে একটা সম্পর্কও রয়েছে। যেরকম কোনো একটা ম্যাটার নিয়ে কেস হলো, যদি প্রথমে অধস্তন আদালতে গেল, অধস্তনের যে কোর্ট রয়েছে সেখানে জেলা আদালতে গেল, ওইখানে গিয়ে সে সেটা কোর্টে মামলাটা করলো, এখন সেখানে সে ভাবে যে স্বাধীন বিচার পেল না বা বিচারটা পেল না, তখন সে কী করবে, যদি সে জেলা আদালতে না পায় তখন সে হাইকোর্টে গিয়ে আপিল করতে পারবে, হাইকোর্টেও যদি না পায় তখন সে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবে। এই যে এগুলি রয়েছে সর্বোচ্চ দেশের বা রাজ্যে বা অধস্তন কোর্টগুলি রয়েছে, এখানে যদি বিচার ব্যবস্থাটা কি সবখানে স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে, তারপর এগুলি কি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। ওকে, তো এটাই হলো আন্তঃসম্পর্কযুক্ত কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো মৌলিক অধিকার। আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে মৌলিক অধিকারের কথা উল্লেখ করা রয়েছে। যখন মূল সংবিধানটা গঠন করা হয়েছিল, লেখা হয়েছিল, তখন কিন্তু মৌলিক অধিকার ছিল টোটাল 7টা ছিল, কিন্তু পরবর্তী সময়ে এই 7টা থেকে একটা বাদ দিয়ে দিয়েছে, আর যেটা বাদ দিয়েছে সেটা হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এখন আমাদের মৌলিক অধিকার নয়, কিন্তু আমাদের সংবিধানের মধ্যে এটা রয়েছে। কিন্তু মূল সংবিধানে মেইন কথা, মূল সংবিধানে ছিল 7টা মৌলিক অধিকার, কিন্তু পরবর্তী সময়ে সংশোধনের মাধ্যমে একটা অধিকার বাদ দেওয়া হয়েছে, আর সেটা হলো সম্পত্তির অধিকার। আর এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। কি কি রয়েছে? সাম্যের অধিকার, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষা, সাংবিধানিক এবং শোষণের বিরুদ্ধে অধিকার। এই 6টা হলো এখন বর্তমানে মৌলিক অধিকার। ইম্পর্টেন্ট, ভালোভাবে এগুলি মাথায় রাখবে। নেক্সট হলো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রে কিছু নির্দেশমূলক নীতি রয়েছে। কেন রয়েছে? কারণ কল্যাণমূলক রাষ্ট্রের কল্যাণের জন্য কিছু নির্দেশমূলক নীতি করা হয়েছে। কেন করা হয়েছে? রাষ্ট্রের কল্যাণের জন্য। আর সেগুলি কি? সেগুলি কোনো বিচারযোগ্য নয়। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি করা হয়েছে কারণ রাষ্ট্রের কল্যাণের জন্য, আর সেগুলি হলো কোনো বিচারযোগ্য নয়। এখন দেখব আমরা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। কয়টি রয়েছে? 11টি রয়েছে। 42তম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়। এই যে মৌলিক কর্তব্যটা রয়েছে সেটা 42তম যে সংবিধান সংশোধন করা হয়েছে সেটার মাধ্যমে যুক্ত করা হয় মৌলিক কর্তব্য। কেন করা হয়? রাষ্ট্রের প্রতি জনগণের কর্তব্য, যে রাষ্ট্রের প্রতি প্রতিটা জনগণের এক একটা কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলো পালন করার জন্যই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11টা মৌলিক কর্তব্য কী করা হয়? যুক্ত করা হয়। তো আমরা বলতে পারি আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে 11টা, এবং 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। আর কেন করা হয়েছে? যাতে রাষ্ট্রের প্রতি জনগণের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলো যাতে পালন করা হয় সেটার জন্য রয়েছে। নেক্সট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বিশেষ কোনো ধর্মের অনুপস্থিতি, ধর্মীয় ভেদাভেদ নিষিদ্ধ, যে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবে সেটা নিষিদ্ধ রয়েছে। সংসদের বিভিন্ন কক্ষে সাম্প্রদায়িক শাসন সংরক্ষণ নিষিদ্ধ, যে সংসদের বিভিন্ন কক্ষ রয়েছে যেরকম লোকসভা, রাজ্যসভা, এই যে কক্ষগুলি রয়েছে এই কক্ষগুলির মধ্যে যে আসন সংরক্ষণ করে রাখবে সেটা নিষিদ্ধ রয়েছে। নেক্সট রয়েছে স্বাধীন সংস্থার মধ্যে কী কী রয়েছে? নির্বাচন কমিশন, রাষ্ট্র কর্তৃক সমূহ, রাজ্য কর্তৃক সমূহ, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক ইত্যাদি। এই সবগুলো রয়েছে স্বাধীন সংস্থাতে। নেক্সট, বয়স্ক ভোটাধিকার, যে ভোট দেওয়ার যে বয়স রয়েছে সেটাও আমাদের সংবিধানে লিখিতভাবে রয়েছে। যেরকম 18 বছর ভোটদানের যোগ্য, যে 18 বছর হলে তখন সে ভোট দিতে পারবে, ভোটদানের জন্য সে যোগ্য। 61তম সংশোধনী 1988 সালে কী করা হয়েছে? সংবিধানে সংশোধন করা হয়েছে। এই যে 61তম সংশোধনের মাধ্যমে কী সংশোধন করা হয়েছে? ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে। অর্থাৎ আমাদের যে মূল সংবিধানে প্রথমে ভোটদানের বয়স ছিল 21, কিন্তু পরবর্তী সময়ে 1988 যে 61তম যে সংবিধান রয়েছে এই সংবিধানে যে সংশোধনের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে। কি চেঞ্জ করা হয়েছে? প্রথম তো 21 বছর ছিল, পরে এটা চেঞ্জ করা হয়েছে 18। বর্তমানে ভোট দেওয়ার যে বয়স হয়েছে সেটা হলো 18। নেক্সট হলো এক নাগরিকত্ব।
এক নাগরিকত্বের মধ্যে কী রয়েছে, আমাদের যে ভারতবর্ষ রয়েছে সেটা হলো এক নাগরিকত্ব। যেরকম আমেরিকাতে কী রয়েছে, দ্বিনাগরিকত্ব, রাজ্যের জন্য একটা, কেন্দ্রের জন্য আরেকটা, কিন্তু আমাদের ভারতবর্ষটা হলো এক নাগরিকত্ব। দেশের যে কোনো যে রাজ্যের মধ্যে থাকুক না কেন সবার জন্য সেম রুলস রয়েছে, সেম যে অধিকার রয়েছে, তার জন্য কি এক নাগরিকত্ব, ভারতীয় নাগরিক। সবার যে একটাই পরিচয়, সেটা কি ভারতীয় নাগরিক। এখন সে ত্রিপুরাতে থাকুক, ওয়েস্ট বেঙ্গলে থাকুক, সে এখন যে মহারাষ্ট্রে থাকুক, যেখানেই থাকুক না কেন, ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকুক না কেন, সে হলো ভারতীয় নাগরিক। রাজ্যভিত্তিক পৃথক কোনো নাগরিকত্ব নেই, যে প্রতিটা রাজ্যের যে আলাদা আলাদাভাবে কোনো নাগরিকত্ব সেটা নেই, কারণ যে কোনো রাজ্যে থাকুক না কেন সেটার একটাই পরিচয়, তাদের একটাই পরিচয় যে সে ভারতীয় নাগরিক। আর আমাদের ভারতবর্ষটা হলো এক নাগরিকত্ব। নেক্সট রয়েছে জরুরিকালীন পরিস্থিতি। এই যে জরুরিকালীন পরিস্থিতি, ওকে, তো আমাদের ভারতবর্ষে বা ভারতের সংবিধানের মধ্যে 3 ধরনের জরুরিকালীন পরিস্থিতির কথা মেনশন রয়েছে। কি কি? জাতীয় জরুরি অবস্থা, যেটা যুদ্ধকালীন পরিস্থিতির সময় দেওয়া হয়। রাজ্য স্তরের জরুরি অবস্থা, রাজ্য স্তরে কোনো একটা জরুরি অবস্থা দেওয়া হলে যেটা কে দেওয়া হয়, রাষ্ট্রপতির শাসন। এবং আর্থিক জরুরি অবস্থা। তবে এই জিনিসটা মাথায় রাখবেন, এই যে আর্থিক জরুরি অবস্থা, এটা এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের ইন্ডিয়াতে প্রয়োজন হয়নি, এটা কোনো সময় এটা দেওয়া হয়নি। আর্থিক জরুরি অবস্থা এখন পর্যন্ত দেওয়া হয়নি। সমস্ত রাজ্য কেন্দ্রের অধীনে, সমস্ত রাজ্য কেন্দ্রের অধীনে। ত্রিস্তরীয় সরকার, আমাদের ভারতবর্ষের মধ্যে যে সরকার, ত্রিস্তরীয় সরকার রয়েছে, যেরকম 3টে লেভেলে রয়েছে। কি রয়েছে? কেন্দ্র সরকার, কেন্দ্র সরকার থেকে কমে রয়েছে রাজ্য সরকার, তারপর পঞ্চায়েত রয়েছে। যেরকম সরকারটি কীভাবে হয়, পঞ্চায়েত মানে গঠন করা হয়, তারপর রয়েছে রাজ্যে, তারপরে কেন্দ্র সরকার। তো এরকম ভাবে ত্রিস্তরীয় সরকার আমাদের ভারতবর্ষে রয়েছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং পঞ্চায়েত। ওকে, সো এখন আমরা দেখে নেব কিছু কোশ্চেন আনসার। আমরা আগে কনসেপ্টটা দেখে নিয়েছি, এখন সেই কনসেপ্ট থেকে আমরা কোশ্চেন আনসার দেখে নেব, প্র্যাকটিস করে নেব। তাহলে আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো যে আমরা কতটুকু শিখলাম আজকের এই ক্লাসটা থেকে, সেটা আমরা যাচাই করতে পারবো। আর এটা থেকে মক টেস্টও কিন্তু হবে। আমাদের যে কোচিং সেন্টার বা সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা একটা লঞ্চ করেছি, কি অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট। অল ত্রিপুরা ফ্রি মক টেস্টের মধ্যে যেটা টেটের সিলেবাসে, পুরোটা সিলেবাস থেকে মক টেস্টের থ্রু কভার করা হবে, যেটার মধ্যে 180 মক টেস্ট দেওয়া হবে, যেটার মধ্যে অলরেডি 4-5টা মক টেস্ট হয়ে গেছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। ত্রিপুরার যত ক্যান্ডিডেট রয়েছে, টেটে যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। তো যারা এখনও গ্রুপে অ্যাড হওনি, তোমরা এই ভিডিও কমেন্ট সেকশানে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটার মধ্যে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি অ্যাড হয়ে যেতে পারো। আদারওয়াইজ তোমরা এই নম্বরে যোগাযোগও করতে পারো গ্রুপে অ্যাড হওয়ার জন্য, এবং গ্রুপে অ্যাড হয়ে তোমরা মক টেস্ট দিতে পারো। কারণ মক টেস্ট হলে কি হয়, মক টেস্টটা দিলে আমরা নিজেদেরকে যাচাই করতে পারি। নিজেদেরকে যাচাই করলে আমরা বুঝতে পারবো যে আমরা এক্সামের জন্য কতটুকু প্রিপারেশান নিতে পারছি বা কতটুকু আমরা প্রস্তুত, সেটা আমরা মক টেস্টের মাধ্যমেই কিন্তু যাচাই করতে পারবো। আর তাছাড়া নোটস নিতে চাইলে, অফলাইন ক্লাস করতে চাইলে, সেটার ব্যাপারে জানতে চাইলে, বিস্তারিতভাবে জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, এখন আমরা কোশ্চেন আনসারটা স্টার্ট করছি। তো 1 নম্বরে রয়েছে, মূল সংবিধানে কয়টি অংশ ছিল? মূল সংবিধানে কয়টি অংশ ছিল? 22টি। মূল সংবিধানের 22টি অংশ ছিল, অর্থাৎ পার্ট। ভারতীয় সংবিধানে কয়টি ধারা? ভারতীয় সংবিধানে কয়টি ধারা ছিল? 395টি। ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? 12টি তফসিল রয়েছে। নেক্সট হলো 4 নম্বর, ভারতীয় সংবিধান কিসের দ্বারা সংশোধনযোগ্য? যে ভারতের সংবিধান রয়েছে সেটা কিসের দ্বারা সংশোধনযোগ্য? 2/3 সংখ্যাগরিষ্ঠতা ও বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধনযোগ্য, অর্থাৎ 2/3। ওকে, 2/3, যেটা কনসেপ্ট আমরা আগেই দেখেছি। নেক্সট রয়েছে 5 নম্বর, ভারতীয় সংবিধানে দর্শক বিষয়ক অংশ কোথায় থেকে নেওয়া হয়েছে? দর্শক বিষয়ক যে অংশটা রয়েছে সেটা আমেরিকা ও আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশ কোথায় থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে যে রাজনৈতিক অংশটা। 7 নম্বরে রয়েছে, ভারতীয় সংবিধানের গঠনগত অংশ কোথায় থেকে নেওয়া হয়েছে? ভারত সরকার আইন 1935 থেকে, যে 1935 সালে ভারত সরকার আইন রয়েছে সেটা থেকেই নেওয়া হয়েছে ভারতের সংবিধানের গঠনগত অংশ। 8 নম্বর, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য কী? ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য হলো দ্বৈত সরকার, ক্ষমতার বন্টন, লিখিত সংবিধান, স্বাধীন বিচার ব্যবস্থা ইত্যাদি। এগুলি হলো যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য, যেরকম দ্বৈত সরকার রয়েছে, ক্ষমতা বন্টন রয়েছে, সংবিধানটা লিখিতভাবে রয়েছে, স্বাধীন বিচার ব্যবস্থাও রয়েছে। ভারতীয় সংবিধানে একক কেন্দ্রিকের বৈশিষ্ট্য। একক কেন্দ্রিকের বৈশিষ্ট্য হলো ক্ষমতাশালী কেন্দ্রের উপস্থিতি। ক্ষমতাশালী কেন্দ্রের উপস্থিতি। একটি মাত্র সংবিধান। সংবিধান কয়টা থাকবে? একটা মাত্র সংবিধান থাকবে। এক নাগরিকত্ব। কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ, যে কেন্দ্রের দ্বারা বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করা হয়। এগুলি হলো একক কেন্দ্রিকের বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে 10 নম্বর,
দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা কোনটি? সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা হলো সুপ্রিম কোর্ট। যে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা রয়েছে কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নিচে যে রাজ্যের মধ্যে রয়েছে কি সর্বোচ্চ? হাইকোর্ট। আর তারপর কি যে অধস্তন কোর্টগুলো রয়েছে যেরকম রয়েছে আদালত রয়েছে, ওকে, এগুলি। রাজ্যের সর্বোচ্চ বিচার ব্যবস্থা কোনটি? হাইকোর্ট, যেটা এখনই আমি বললাম। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে। কিন্তু আমাদের মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? তখন 7টা ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটা সংশোধন করা হয়েছে এবং একটা যে অধিকারকে বাদ দেওয়া হয়েছে, আর সেটা ছিল কি যে সম্পত্তির অধিকার, সেটা বাদ দেওয়া হয়েছিল। আর এখন বর্তমানে রয়েছে 6টি মৌলিক অধিকার রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। নেক্সট দেখে নেব 13 নম্বর। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার কী কী? ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, সেটা আমরা দেখেছি এবং সেগুলি কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্প্রীতি ও শিক্ষার অধিকার, সাংবিধানিক ও সংশোধনের বিরুদ্ধে অধিকার। এগুলি হলো ভারতীয় সংবিধানের 6টি মৌলিক অধিকার। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি? এটা মৌলিক অধিকার না, এটা হবে কর্তব্য। কি হবে এটা? কর্তব্য। ওকে, ভারতের সংবিধানে যে মৌলিক কর্তব্য হলো 11টি মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কততম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য কি করা হয়? সংশোধনী করে যুক্ত করা হয়। নেক্সট 15 নম্বর। ভারতীয় সংবিধানে নাগরিকদের ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা যে বয়স কততম সংশোধনের মাধ্যমে করা হয়েছে? ভারতীয় সংবিধানে নাগরিক যে ভোটদান করবে প্রথমে কী ছিল? 21 বছর ছিল, পরে এটা পরিবর্তন করা হয়েছে সংশোধনের মাধ্যমে। ওকে, সংশোধনের মাধ্যমে এটা কী করা হয়েছে? পরিবর্তন করে এটা করা হয়েছে 18 বছর করা হয়েছে। বর্তমানে 18 বছর হলো, 18 বছর হলে সে ভোট দিতে পারবে। এটা কততম সংশোধনের মাধ্যমে করা হয়েছে? এটা হবে এই যে 61তম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি শাসন কখন হয়? রাজ্য স্তরে জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি শাসন করা হয়। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের। প্রথমে আমরা দেখে নিলাম কনসেপ্ট, তারপর আমরা দেখে নিলাম ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা দিতে পারো। এবং তোমাদের কোন টপিক থেকে ক্লাসের প্রয়োজন, কোন সাবজেক্ট থেকে প্রয়োজন, সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের নিড অনুসারে, তোমাদের ডিমান্ড অনুসারে আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ক্লাস নিয়ে আসবো। আর তোমরা আমাদের এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। তোমরা পাশে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারছি। তো এইভাবেই তোমরা পাশে থেকো। আর যদি তোমাদের নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে টেট 1 রয়েছে, 2 রয়েছে এবং STGT নোটসও অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। তো তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখতে পারো, দেখে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যদি চাও অফলাইন ক্লাস করবে সেটাও করতে পারো। তো নোটসের ব্যাপারে কিংবা ক্লাসের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, আর কম্বাইন নোটস নিলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তবে তোমরা যেই নোটসে নাও না কেন কিংবা এডমিশন নাও, সেটার সাথে কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ওকে, প্রচুর পরিমাণে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। এবং যারা ফ্রি মক টেস্ট দিতে চাও, তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে তোমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হবে। ত্রিপুরার সকল ক্যান্ডিডেট, টেটের যারা ক্যান্ডিডেট রয়েছে সবার জন্য রয়েছে এই সুযোগটা রয়েছে। তো তোমরা যারা এই ফ্রি মক টেস্ট দিতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।